আছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আদাব এবং নমস্কার। আজকে আমরা নবম শ্রেণী কর্তৃক বিজ্ঞান দেয়ালিকা তৈরি করেছি। এই বিজ্ঞান দেয়ালিকায় সাহায্য করেছে আমাদেরকে সেবা। ইন সায়েন্স দেয়ার আর নো শর্টকাটস টু দ্য ট্রুথ, কেরি পপার। আসলেই তো বিজ্ঞানে বিস্তারিত ছাড়া কোনো শর্টকাট ফর্ম থাকে না, যেমনটা আমরা এই বিজ্ঞান দেয়ালিকায় তুলে ধরেছি। এই বিজ্ঞান দেয়ালিকায় আমরা বিভিন্ন তথ্যকে বিস্তারিতভাবে তুলে ধরেছি। যেমন এখানে আমরা প্রথমেই বিজ্ঞানের বিষয় এবং কৌতূহল সম্পর্কে একটি ছন্দ লিখেছি। তারপর আইজ্যাক নিউটনের লেখা একটি বই ফিলোসোফিয়া নিউট্রিসিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, তারপর একটি মজাদার ধাঁধা ডিম আগে না মুরগি আগে এই সম্পর্কে বিস্তারিত বলেছি। বিজ্ঞানের বিভিন্ন মজার তথ্য, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, বিজ্ঞানী শব্দটি কোথা থেকে এসেছে তার একটি ছোট তথ্য, কাঠের তৈরি স্যাটেলাইট একটি তথ্য, তারপর মাইক্রোওয়েভ সম্পর্কে তথ্য। এছাড়াও বিজ্ঞানী প্লেটোর একটি ছোট বায়োগ্রাফি, অক্সিজেন চক্র সম্পর্কে আমরা এখানে বিস্তারিত বলেছি এবং এর সাথে এটাকে ভালো করে বোঝার জন্য একটি ছবিও এখানে আমরা সংযুক্ত করেছি। এছাড়াও রয়েছে এখানে যমজ বাচ্চা সম্পর্কে একটি টেক্সট। এখানে আমরা জিন তত্ত্ব সম্পর্কে বাস্তবিক ব্যাখ্যা করেছি। এই জিন তত্ত্ব, আমার মতে এই জিন তত্ত্ব ব্যাখ্যা যদি সমাজে আমরা ছড়িয়ে দিতে পারি, অর্থাৎ এই জিন তত্ত্বের বাস্তবিক ব্যাখ্যা যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এই সমাজে যে মেয়েরা কন্যা সন্তান জন্মদানের জন্য যে নিপীড়িত হচ্ছে তা অবশ্যই দূর হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান দেয়ালিকায় আমরা এটিকে সাজিয়েছি বিভিন্ন বৈজ্ঞানিক ছবি দ্বারা। আমার নাম নাদিয়া সুলতানা, আমি নবম শ্রেণীর প্লেটো বিজ্ঞান ক্লাবের একজন সদস্য। এবার আমরা বিজ্ঞান দেয়ালিকায় আমি যে বিষয়গুলো তুলে ধরেছি সেটি ব্যাখ্যা করতে যাচ্ছি। এখানে আমি লিখেছি অক্সিজেন চক্র সম্পর্কে। আমরা সবাই জানি বাতাসে 78% হচ্ছে নাইট্রোজেন এবং 21% হচ্ছে অক্সিজেন, অন্য সব গ্যাস মিলিয়ে হচ্ছে বাকি 1%। পৃথিবীতে সবসময় কিন্তু এই পরিমাণ অক্সিজেন ছিল না। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীতে সায়ানো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে অক্সিজেন তৈরি করা শুরু করে এবং প্রায় 300 মিলিয়ন বছর আগে পৃথিবীতে অক্সিজেন পরিমাণ বর্তমান পর্যায়ে এসে পৌঁছায়। পৃথিবীর বেশিরভাগ জীব এই অক্সিজেন শোষণ করে জীবন ধারণ করে, অর্থাৎ বলা যায় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে অক্সিজেন একটি মূল ভূমিকা পালন করে। এইখানে আমরা অক্সিজেন চক্রের একটি চিত্র তুলে ধরেছি। এখানে দেখা যাচ্ছে সবুজ উদ্ভিদ কীভাবে অক্সিজেন গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে, আবার সেই অক্সিজেন প্রাণীরা গ্রহণ করে, আবার প্রাণীদের ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড আবার সেই গাছ গ্রহণ করছে। ধন্যবাদ সবাইকে। আমার নাম আনিকা তাবাসসুম। আমি আজকে এই বিজ্ঞান দেয়ালিকার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। এখানে চিত্রে একটি কণার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ভিন্ন ডিব্রগলি তরঙ্গ তুলে ধরা হয়েছে। ওয়ার্নার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী কোনো কণার অবস্থান নিশ্চিত করে জানলে তার ভরবেগ অনিশ্চিত হয়ে যায়, আর কোনো কণার ভরবেগ নিশ্চিত করে জানলে তার অবস্থান অনিশ্চিত হয়ে যায়। গাণিতিকভাবে কোনো কণার অবস্থানের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল্টা এক্স দিয়ে। ডেল্টা এক্স কম হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা কম, আর ডেল্টা এক্স বেশি হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা বেশি। আবার একইভাবে ভরবেগের অনিশ্চয়তাকে প্রকাশ করা হয় ডেল্টা পি দিয়ে। ডেল্টা পি কম হলে ভরবেগের অনিশ্চয়তা কম, আবার ডেল্টা পি বেশি হলে ভরবেগের অনিশ্চয়তা বেশি। হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রটি গাণিতিকভাবে এভাবে প্রকাশ করা হয় যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান অর ইকুয়াল প্লাঙ্কের ধ্রুবক পার 4 পাই। ধন্যবাদ। আমার নাম রিচিতা দেব। আমি এই বিজ্ঞান দেয়ালিকায় যে বিষয়টি উপস্থাপন করছি তা হলো জিন তত্ত্বের বাস্তবিক ব্যাখ্যা। মানুষের বেলায় দেহকোষের 46টি ক্রোমোজোমের 23টি আসে মাতার কাছ থেকে এবং 23টি আসে পিতার কাছ থেকে, এবং এই যে মায়ের 23 নম্বর ক্রোমোজোমটি এক্সই হয়, কিন্তু পিতার যে 23 নম্বর ক্রোমোজোমটি সেটি এক্সও হতে পারে অথবা ওয়াইও হতে পারে। যখন এক্স এবং ওয়াই এক হয় তখন হয় ছেলে, এবং যখন এক্স এক্স হয় তখন হয় মেয়ে। এখানে সম্পূর্ণ যে সন্তান হওয়ার যে প্রক্রিয়াটি সেটি সম্পূর্ণ নির্ভর করে একজন পিতার 23 নং ক্রোমোজোমের উপর, যা আমরা এখানে উপরিউক্ত চিত্রে দেখতে পাচ্ছি। আমাদের যে সমাজে দেখা যায় যে এই সন্তান নিয়ে নারীদের উপর অনেক অত্যাচার, তারা অনেক অত্যাচারিত হচ্ছে এবং নিপীড়িত হচ্ছে। আসলে এখানে যে নারীদের কোনো ভূমিকা নেই, এখানে সম্পূর্ণ ভূমিকাটি হচ্ছে পুরুষের। তাই আমরা যদি এই বাস্তবিক যে জিন তত্ত্বের বাস্তবিক ব্যাখ্যা যদি আমরা আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের যে সমাজের নারীরা এত নিপীড়িত হবে না এবং মানুষ এই বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাবে। ধন্যবাদ সবাইকে।
আমার নাম নুসরাত তালুকদার অনন্যা। প্রথমে আমি মজার একটি কৌতূহল নিয়ে কথা বলতে চাচ্ছি। এটি হচ্ছে যে সবার মধ্যে একটি কৌতূহল জন্মায় যে পৃথিবীর মধ্যে প্রথমে ডিমের উৎপত্তি হয়েছে নাকি মুরগির উৎপত্তি হয়েছে। তো এখানে বিজ্ঞানীদের মতে একটি ছোট্ট সংক্ষিপ্ত একটি কথা তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে যে ডিমের উপরের খোলসটিতে প্রোটিন দিয়ে তৈরি এবং প্রোটিনের উৎপত্তি হয় মুরগি থেকে। তাই বলা যায় যে পৃথিবীতে প্রথমে মুরগির উৎপত্তি হয়েছে। এখানে আমি আইডেন্টিক্যাল টুইন নিয়ে একটি কথা তুলে ধরেছি। এটা হচ্ছে আমরা সবাই জানি গর্ভে একসঙ্গে দুটি ভ্রূণ থাকলে তাকে টুইন বা যমজ বলা হয়। যদি একই ডিম্বাণু বিভূত হয়ে দুটি শিশুর জন্ম হয় তবে তারা আইডেন্টিক্যাল টুইন হয়, মানে তাদের চেহারাও অন্যান্য বৈশিষ্ট্য একই ধরনের হয়ে থাকে এবং দেখা যায় যে আইডেন্টিক্যাল টুইনরা সাধারণত একই লিঙ্গের হয়। 25 বছরের বেশি বয়সে সন্তান নিলে টুইন প্রেগনেন্সির ঝুঁকি বাড়ে, কারণ এতে দেখা যায় যে যত বয়স বাড়ে তত ডিম্বাশয় একসঙ্গে একাধিক ডিম্বাণু ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়ে, আর এর ফলে দেখা যায় যমজ বা আইডেন্টিক্যাল টুইনের ঝুঁকিটাও বাড়ে। আরেকটি কথা না বললে নয়, বিজ্ঞানীর প্রথম শব্দটি আবিষ্কার করেন উইলিয়াম হিউয়েল 1833 সালে। ধন্যবাদ। আমার নাম অনুসারে প্রজ্ঞা। আমি এই দেয়ালিকায় যে বিষয়টি তুলে ধরেছি সেটি উপস্থাপন করতে যাচ্ছি। যে বিষয়টি তুলে ধরেছি সেটি হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কারের মজার গল্প। সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। পার্সি স্পেনর 1946 সালে মাইক্রোওয়েভ আবিষ্কার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ প্রান্তে মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রেডিও ম্যাগনেটন নামের এক যন্ত্রের বিকল্প ব্যবহার কী হতে পারে তা নিয়ে গবেষণা করছিল। স্পেনার যখন এই যন্ত্রের সামনে দাঁড়িয়েছিলেন তখন এই মাইক্রোওয়েভের কারণে তার পকেটে থাকা চকলেটের বারটি গলতে শুরু করে। তাই আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পেরেছি যে গবেষণাগারে সবসময় সিরিয়াস ভঙ্গিতে কাজ করতে হয় না। এমন কিছু উদ্ভাবন হয় যে সেগুলো খুবই আবিষ্কারগুলো খুবই উদ্ভুতভাবে উদ্ভাবিত। আমার নাম স্বাগতা পাল স্নেহা। আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি এবং আমার বন্ধুরা মিলে প্লেটো বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত একটি বিজ্ঞান দেয়ালিকা তৈরি করেছি। তার মধ্যে আমি কিছু বিজ্ঞানের মজার বিষয় নিয়ে লিখেছি। তার মধ্যে একটি হলো প্রায় প্রতিদিনই তো বাসার ঘর ঝাড়ু দেওয়া হয়। খেয়াল করলে দেখা যায় এর মধ্যে ধুলার মতো ময়লা থাকে, আর এই ময়লার মধ্যে আমাদের শরীরের ত্বকের কোষও আছে। মজার বিষয় হলো আমাদের বাড়ি ঘরের ধুলোর মতো গুঁড়ার ময়লার অধিকাংশই হলো আমাদের শরীর থেকে ঝরে যাওয়া মৃত কোষ। এখানে আমি আমার উপস্থাপন শেষ করছি। ধন্যবাদ। আমার নাম সুগণা নাকশর্মী। আমি যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো ইসিজি। ইসিজি হলো ইলেকট্রোমাইক্রোকার্ডিওগ্রামের একটি সংক্ষিপ্ত রূপ। ইসিজি করে মানুষ হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজগুলো শনাক্ত করা হয়। আমরা জানি বাইরে কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ড নিজে বৈদ্যুতিক সংকেত তৈরি করতে পারে এবং এই সংকেতগুলো পেশির মাধ্যমে ছড়িয়ে দিয়ে হৃৎপিণ্ড স্পন্দন করে। আর এই ইসিজি যন্ত্রটি ব্যবহার করে আমরা এই হৃৎপিণ্ড স্পন্দনটি শনাক্ত করতে পারি। এর সহায়তায় হৃৎপিণ্ডের স্থাপনের হার এবং দৃঢ়তার পরিমাপ নির্ণয় করা যায়। ইসিজি সিগন্যাল হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবাহের পরোক্ষ প্রমাণ। উল্লেখ করেছি বিজ্ঞানী প্লেটো সম্পর্কে। যেহেতু আমাদের বিজ্ঞান ক্লাবের নাম প্লেটো বিজ্ঞান ক্লাব, সেহেতু আমার মনে হয় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেটো বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন। তিনি এরিস্টটলের ছাত্র ছিলেন। তিনি গণিতবিদ ছিলেন এবং দার্শনিক ভাষার রচয়িতা ছিলেন। তিনি পশ্চিম ভাষার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যার নাম ছিল অ্যাথেন্স একাডেমি। তিনি এরিস্টটলের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তার অনৈতিক মৃত্যু তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি তার জীবনে, তাই এরিস্টটলের মৃত্যু গভীরভাবে প্রগাঢ় প্রভাব ফেলেছিল।